3 বছর ধরে ক্লিনিক চালাচ্ছি, আর এর নিচে আমার কোয়ালিফিকেশন আছে। দেখতে পাচ্ছি আমি। ডোনার লিস্টটা দাও। ম্যাডাম, আমি তো আপনাকে বললাম এটা কনফিডেন্সিয়াল ম্যাটার। আমি কোনোভাবেই কোনো ডোনার্সের নাম আপনাকে বলতে পারবো না। ডক্টর পারেক, আমি এই দীপালি সম্পর্কে সব তথ্য চাই। হতে পারে ওর সাথে অন্য কেউ আসতো এই সেন্টারে। আপনি ডোনার লিস্টটা দিতে পারেন, নয়তো আপনি নিজেই সব তথ্য দিতে পারেন। এখানে কি এরকম কোনো মহিলা বা কোনো লোক বা এমন কোনো কাপল এসেছিল যাদের বাচ্চা হয়নি, যারা খুব ডেসপারেটলি বাচ্চা চাইছে, স্পেশালি মেল চাইল্ড? ম্যাডাম, এখানে একমাত্র তারাই আসে যারা ন্যাচারালি ভাবে বাচ্চা জন্ম দিতে পারবে না। একদিক দিয়ে সবাই একটু বেশি ডেসপারেট হয়। আপনি বলুন গীতা আর এই বিশাল, নাম শুনেছেন কখনো? সরি, আমি নাম মনে রাখতে পারি না। ডোনার লিস্টটা এই জন্যই চাইছি। এই লিস্ট দেখানো মানে আমার পেশেন্টের প্রিভিসির সঙ্গে কম্প্রোমাইজ করা হবে। আর প্লিজ নেক্সট টাইম অফিসিয়াল অর্ডার নিয়েই আসবেন। না, গীতা দেবী আইভিএফ থ্রু প্রেগনেন্ট হয়নি। আপনি কখনো বৈদেহীর সাথে দেখা করেছিলেন ডক্টর শালিনী? আগে না, কিন্তু বিশাল আর গীতা প্রায়ই বৈদেহীর ব্যাপারে বলতো, প্রশংসাও করতো। ইনফ্যাক্ট একটা কথা বলছি আপনাকে, প্রেগনেন্সির 6 মাসে যখন গীতা রিপোর্টে কিছু কমপ্লিকেশন দেখা গেল, তখন বৈদেহী যেভাবে গীতাকে গাইড করেছে আর যেভাবে ওর কমপ্লিকেশনকে স্মুথলি হ্যান্ডেল করেছে, সেটা শুনে আমিও অবাক হয়েছিলাম। চিন্তা করার মতো ব্যাপার তো নিশ্চয়ই আছে, কিন্তু আমরা চিন্তা একদম করব না, একদমই না। আমাদের কি চাই? যে আমাদের বাচ্চা সুস্থ সবল হোক, তাই তো? তাহলে আমাদের বাচ্চা পৃথিবীতে সুস্থ সবলই আসবে, আর এই কথাটাই 3 জনকে বারবার ভাবতে হবে। আর পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। আমার তো মনে পড়ছে না যে গীতা কখনো আমাকে বলেছে যে এই বৈদেহী অঙ্গনওয়াড়িতে কাজ করে। থ্যাংক ইউ ডক্টর। আমার গীতা কোথায় স্যার? আমার সোনু কোথায় স্যার? আমার সঙ্গে এগুলো কেন হচ্ছে? বিশাল, কেন হচ্ছে এটা তো এই মুহূর্তে বলা মুশকিল, কিন্তু এটা আগে জানতে হবে যে কি হচ্ছে। সোনুর সাথে এমন কি কিছু জড়িয়ে আছে যেটা লুকোচ্ছ তুমি? সোনু তোমারই ছেলে তো? হ্যাঁ স্যার, সোনু আমারই ছেলে। আমি এটা বিশ্বাসই করতে পারি না গীতা আমাকে ধোকা দিয়েছে। আর কেন আমাকে ধোকা দেবে? দুটো পরিবার পুরোপুরি ভেঙে পড়েছিল। কারোর মেয়ে, কারোর বউ, কারোর নাতি, কারোর মা। কেন নিখোঁজ হলো গীতা বাচ্চা সমেত? ওই বাচ্চাটা একটা অন্য মেয়ের হাতে কেন আর কিভাবে পৌঁছলো? আর তার মা এখন কোথায়? এই সমস্ত প্রশ্নের উত্তরের জন্য আমরা ওই দীপালিকে সমস্ত শক্তি দিয়ে খোঁজার চেষ্টা করছিলাম। অন্যদিকে আইভিএফ সেন্টারের ডোনার লিস্টে এমন কিছু নাম আমাদের সামনে এসে পড়ল যেগুলোর সাথে আমরা পূর্ব পরিচিত, কিন্তু তার আগে মারগাঁও থেকে বৈদেহীর সম্পর্কে কিছু তথ্য আমাদের চমকে দিয়েছিল। হ্যাঁ স্যার, আমার নামই হলো সুভাষ, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার বাড়ির ঠিকানা কেন ওখানে দিয়েছে। স্যার, আমাদের ডিভোর্স হয়েছে প্রায় 6 বছর হয়ে গেল। তোমার বিয়ে হয়েছিল বৈদেহীর সাথে? হ্যাঁ হয়েছিল, কিন্তু এখন কোনো সম্পর্ক নেই। আমি তো অবাক হয়ে যাচ্ছি, ওর বাড়ি ভাড়ার কাগজে কেন আমার বাড়ির ঠিকানা লিখলো? ওর মায়ের ঠিকানা দিতে পারতো। কোথায় থাকেন বৈদেহীর মা? থাকতেন এই তো এই মারগাঁওয়ে, এই সামনেই। কিন্তু শুনেছি কয়েক বছর আগেই উনি মারা গেছেন। ওর বাপ তো অনেক বছর আগেই মারা গেছিল। বৈদেহীকে এখানে কোথায় পাবো? আমি বললাম না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ওকে ছাড়ার পর আমি বিয়ে করেছি, আমার সন্তান আছে, খুব ভালো আছে এখানে। আমি তো এটাও জানতাম না যে ও বেলগাঁওয়ে ছিল। আমাদের সন্দেহ বৈদেহী একজন মহিলা আর তার বাচ্চার অপহরণের সাথে যুক্ত, আর সেই জন্যই হয়তো পালিয়ে গেছে। ও আমার জীবনে অতীত, কোনো মূল্য নেই আমার কাছে ওর। ডিভোর্স কেন হয়েছিল তোমাদের? স্যার, এটা আমাদের নিজের ব্যাপার। আর আপনি কেন আমার পিছনে পড়েছেন? ওর আগের স্বামীর সাথে কথা বলুন না। কেউ তো আছে যে বৈদেহীর আগের স্বামীকে চেনে। আমরা অনেক খুঁজেছি, কিন্তু ট্রেস করতে পারিনি বৈদেহীর প্রথম স্বামীকে। এদিকে বৈদেহীর বিষয়টা ক্রমশ জটিল হয়ে পড়ছে। যে কোনোভাবে বৈদেহীকে ট্রেস করতেই হবে। কোনো কানেকশন বৈদেহীর আছে এই কেসের সঙ্গে? স্যার, আইভিএফ সেন্টারের ক্লায়েন্ট লিস্টে গীতা বা ওর স্বামীর নাম কিন্তু নেই। কিন্তু একটা অবাক করা ব্যাপার হয়েছে, এই ডোনার লিস্টে এমন 2 জন আছে যাদের সাথে আমাদের দেখা হয়েছে। কি নাম? বৈদেহীর প্রতিবেশী, একজন শারদা আর একজন হলো কবিতা। স্যার, এই আইভিএফ সেন্টারে দীপালি অনেকদিন ধরে এক্স ডোনেট করছে। 2টো ডোনেশনের মাঝখানে একটা ফিক্সড পিরিয়ডের গ্যাপ মেনটেন করতে হয় ডোনারকে। দীপালি এই সেন্টারের রেগুলার ডোনার। আর এই কবিতা হেগড়ে আর ওই শারদা, এরাও রেগুলার ডোনার? আর বৈদেহীর প্রতিবেশী? হ্যাঁ স্যার, বৈদেহীর ব্যাপারে ওদেরকে জিজ্ঞেসও করেছিলাম।
আমার মনে হচ্ছে পিছনে কোনো র্যাকেট রয়েছে। কিন্তু ম্যাডাম একটু বলুন ব্যাপারটা কি। দেখুন ম্যাডাম, আমরা সবকিছু বলে দেবো, কিন্তু দয়া করে আমাদের স্বামীদের এর মাঝে টানবেন না। আমরা দীপালির খোঁজ করতে আইভিএফ সেন্টারে গিয়েছিলাম, আমরা পেলাম কাদের নাম? তোমাদের দুজনের। এবার দেখার বিষয় এই কোইন্সিডেন্ট বৈদেহীকে আমাদের কাছে এনে দেয় কিনা। যদি ডোনার লিস্টে ওনার নাম থেকে থাকে তাহলে এটা ঠিক যে উনি এক্স ডোনেট করেছে, আর কিছু ডোনার্স টাকা ডিমান্ড করে থাকে আর তার জন্য আমরা তাদেরকে কিছু পেমেন্ট করে থাকি। ডক্টর সঞ্জন, আপনি দয়া করছেন না। একটা মিসিং কেসের ইনভেস্টিগেশন করছি আমরা। দীপালি একটা বাচ্চাকে চুরি করেছে। ও নিশ্চয়ই কোনো র্যাকেটের অংশ, যার সাথে আপনারাও জড়িয়ে আছেন। ও আপনাদের ডোনার। তার মানে আপনি আমার সেন্টারকে একটা র্যাকেটের সঙ্গে জুড়ে দিচ্ছেন? আমি শুধু জানতে চাইছি বৈদেহীর এর সাথে কি সম্পর্ক, কি চলছে আপনার ক্লিনিকে ডক্টর সঞ্জনা? আপনি যা যা চেয়েছেন সব ডকুমেন্ট আমি আপনাকে দেখিয়েছি, যা আপ টু ডেট। এরপর আপনারা যা জানার আছে আপনি কোর্ট অর্ডার নিয়ে আসবেন, তারপর আমাদের কোর্টেই দেখা হবে। এরপর আপনি শুধু আমার উকিলের সঙ্গেই কথা বলবেন। না সাহেব, আমরা কোনো দীপালিকে চিনি না। হ্যাঁ ম্যাডাম, আমাদেরকে বৈদেহী দিদি বলেছিল যে ডোনেশন করলে টাকা পাওয়া যাবে, আমরা তো সেটাই করেছিলাম। আর মাসের শেষে একটু টানাটানি চলে না সাহেব? আমি আপনাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলতে চাই না, কিন্তু আপনাদের প্রতিবেশী ওই বৈদেহীকে আমার সন্দেহ, হয়তো ও কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত। আপনারা কি এটা বলতে পারেন আমায় যে আইভিএফ সেন্টারে ও আগেই আসতো? না সাহেব, এইসব ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। শুধু একবার কথায় কথায় ওই জায়গাটার ব্যাপারে উনি বলেছিলেন। যাদের কোনো সন্তান হয় না তারা এইরকম সেন্টারে যায়, আর এইরকম সেন্টারে ডোনারের খুব দরকার হয়। কিন্তু আমার একটু অদ্ভুত লাগছে দিদি। হ্যাঁ, মানে এইভাবে কি করে অন্যের অংশ থেকে অন্য একজনের বাচ্চা হতে পারে? কবিতা, তুমি এই কষ্টটা বুঝতে পারবে না। একজন মহিলার একজন স্বামী স্ত্রীর হয় যাদের সন্তান হয় না। দেখো, এই আইভিএফ পদ্ধতি ভগবানের দেওয়া একটা আশীর্বাদই মনে করো এই সমস্ত স্বামী স্ত্রীর জন্য যাদের সন্তান হয় না। কত টাকা পাওয়া যাবে এর জন্য? এরম কিছু নির্দিষ্ট থাকে না। আইভিএফ সেন্টারের লোকেরা যতটা পারে ততটা দেয়, আর এটা কোনো ব্যবসা নয়। এইসব কাজকে রোজগারের পথ হিসেবে ভেবো না কবিতা। এই কাজটা করে তুমি কারোর জীবন সুন্দর করতে পারো। সন্তানের থেকে বড় সুখ আর কিছু হয় পৃথিবীতে? হ্যাঁ, প্রথমে একটু অদ্ভুত লেগেছিল, কিন্তু আমরা জানতাম এতে দোষের কিছু নেই, তো আমরা পরে বারবার যেতাম। এই কাজে আপনাদের যে নিয়ে এলো সে নিজেই কাজ তো করতো না, লিস্টে তো বৈদেহীর নামই নেই। আমরা সেটা জানি না ম্যাডাম, কিন্তু উনি যেভাবে বলতেন আমরা তাই করতাম। এই দীপালিও তাই করতো যা বৈদেহী বলতো? আমরা বললাম তো, আমরা একে কখনো দেখিনি আর এর নামও শুনিনি। দুজনের উপরই নজর রাখা মানুষই, এদের দুজনকেই দেখতে বোকাশোকা, কিন্তু বাস্তবে হয়তো তা নয়। মেলাতে পারছি না, না বুঝতে পারছি গীতা কোথায় গেছে, না বুঝতে পারছি বৈদেহী কোথায় রয়েছে, না এটা বুঝতে পারছি যে গীতার বাচ্চা সোনু কোথায় রয়েছে। স্যার, আর একটা হিসেবেও মিলছে না যে বৈদেহী কবিতা ও শারদাকে এক্সডোনেট করার জন্য মানিয়ে তো নিয়েছিল, কিন্তু নিজে কখনো এক্সডোনেট করেনি। আইভিএফ সেন্টারের কোনো স্টাফ বৈদেহীকে চেনেই না। এটা হতে পারে যে ডোনার নিয়ে আসার কাজটা সেন্টারই ওকে দিয়েছিল, আর স্টাফেরা সেটা জানতোই না। হয়তো বৈদেহী এই সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে কোনো র্যাকেট চালাচ্ছে। স্যার, এই বিশালও বলছিল যে বৈদেহী গীতাকে কোনো সরকারি যোজনার কথা বলেছিল যাতে টাকা আসবে। এরকম নয় তো যে বৈদেহী বিশাল আর গীতাকে নিজের সাথে এই র্যাকেটে সামিল করতে চেয়েছিল? টাকা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল, ঝামেলা হয়েছিল হয়তো। স্যার, মাঠগাঁও থেকে অফিসার লাইনে আছে। হ্যাঁ বলুন। স্যার, বৈদেহীর অতীতের একটা ডিটেল পাওয়া গেছে বর্ষা নামের মহিলার সাথে। এই বর্ষা বৈদেহীর বন্ধু ছিল যখন বৈদেহী এখানে থাকতো। বর্ষা আমাদের বলেছে যে বৈদেহীর দুটো বিয়ে কেন ভেঙে গেছিল। না না সাহেব, বৈদেহী এরকম মানুষই নন। বৈদেহী কখনো কোনো বাচ্চার সাথে এটা করতেই পারে না। কেন করতে পারে না? কারণ বৈদেহীর থেকে বেশি ভালোবাসতে বাচ্চাদের আর কেউ পারে না। কিন্তু ওর এমনই পোড়া কপাল যে ও কখনো মা হতে পারেনি। তাহলে কি বৈদেহীর দুটো বিয়েই ভেঙে যাওয়ার পিছনে এটাই কারণ ছিল? আগে হ্যাঁ, কৃষ্ণ নাম ছিল বৈদেহীর প্রথম স্বামীর, আর আরেকজনের নাম সুভাষ। কোনো চিকিৎসা করা ছিল বৈদেহী? আইভিএফ এর ব্যাপারে কখনো কিছু বলেছিল? ওষুধ প্রার্থনা কিচ্ছু বাদ দেয়নি, কিন্তু ব্যাস ভাগ্যে লেখা ছিল না। ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছিল মেয়েটা, তার উপরে ওর এই দুটো বিয়েও ভেঙে যায়। বৈদেহী কাজ কি করতো এই মাঠগাঁওয়ে? এখানে বাচ্চাদের সেবা সেন্টারে আয়া ছিল, সারাদিন বাচ্চাদের মাঝখানেই থাকতো। এই বর্ষার সাহায্যে আমি মাঠগাঁওয়ের সব ফার্টিলিটি ক্লিনিক আর গাইনোকোলজিস্টের সাথে দেখা করি। বৈদেহী তাদের মধ্যে অনেকের সাথে আলোচনা করেছিল নিজের সন্তানের ব্যাপারে, কিন্তু তার কন্ডিশন এমনই যে সে কনসিভও করতে পারবে না। সেই জন্য এখানে ডোনার লিস্টে বৈদেহীর নাম নেই, তাই অন্য মেয়েদের ও এখানে এগ ডোনেট করতে পাঠাতো।
তাহলে ও নিখোঁজ হলো কেন? পালিয়ে গেল কেন? স্যার আমরা সব দিক দেখে বৈদেহীর দিকেই এগোচ্ছি, ভাবছি যে ও পালিয়ে গেছে। কিন্তু স্যার এটাও তো হতে পারে বৈদেহী জেনুইনলি গীতার হেল্প করতে চেয়েছে, আর আমাদের জিজ্ঞাসাবাদে ভয় পেয়ে কোথাও পালিয়ে গেছে ডিপ্রেশন থেকে। যদি দেখা যায় তো এক বিশালকে ছেড়ে আমরা যাদের সাথেই বৈদেহীর কথা বলেছি সবাই কিন্তু ওর বিষয়ে ভালো বলেছে। তো দীপালি গৌড়ে কি একাই খেলছে নাকি কোনো গ্যাংয়ের অংশ? এই সব কাণ্ড দীপালির? হতে পারে, কিন্তু জুড়তে পারছি না ব্যাপারটা, ছিটকে যাচ্ছে। তো দীপালি গৌড়ে কি একাই খেলছে নাকি কোনো গ্যাংয়ের অংশ? এই সব কাণ্ড দীপালির? হতে পারে, কিন্তু জুড়তে পারছি না ব্যাপারটা, ছিটকে যাচ্ছে। সমস্ত দিকে কড়া নজর রাখা হয়েছিল, কিন্তু কোনো ব্রেক থ্রু পাওয়া যাচ্ছিল না। বিশালের সার্ভিলেন্স থেকে শুধু ওর ভাঙাচোরা জীবনটা দেখতে পাচ্ছিলাম, যেখানে ও একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিল, যে আসলে ওর স্ত্রী আর বাচ্চার সঙ্গে কি হয়েছে। বৈদেহীর খোঁজও ডেড এন্ডে এসে পৌঁছেছিল। খোঁজই পাওয়া যাচ্ছিল না যে বৈদেহী কেন আর কোথায় চলে গেল। বৈদেহীর কল রেকর্ড থেকে বৈদেহী আর দীপালির কানেকশন খুঁজে বার করা একটা ব্যর্থ চেষ্টা ছিল, কিন্তু এই কেসটা একটা রহস্যতে শেষ হওয়ার ছিল না মোটেই। অবশেষে যে দীপালিকে আমরা এত খুঁজছিলাম তাকে পেয়ে গেলাম। আমাদের পরিশ্রম সফল হলো। কি হয়েছে? এই বাচ্চাটা কোথায় গেল দীপালি? আমি কি করে জানবো? হ্যাঁ, ও আমাদের হেফাজতে, কিন্তু এখন মুখ খুলছে না। আমার সোনু ছিল ওর কাছে। কি করেছে আমার ছেলের সঙ্গে জিজ্ঞেস করুন স্যার। শেষবার জিজ্ঞেস করছি, বাচ্চাটা কোথায়? কতবার বলবো স্যার, ট্রেনে করে নিয়ে গেছি, তারপর ছেড়ে দিয়েছি স্যার। কি মাথা খারাপ করছেন আপনারা? ছেড়ে দিন স্যার, আমি দেখে নিচ্ছি। যতক্ষণ এই সত্যি না বলছে ততক্ষণ এক ফোঁটা জলও দেবে না, যতই চেঁচাকো। চলো স্যার 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 দাঁড়ান 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 স্যার, আমি বাচ্চা চুরি করেছিলাম, তারপর বেচে দিয়েছি। কোথা থেকে চুরি করেছিস? কোথায় বেচলি? নন্দগড়ে বেচেছি স্যার। কাকে বেচলি? আর গীতা কোথায়? আমি জানি না গীতা কোথায়। দেখ দীপালি, তাড়াতাড়ি বলবি তো কম মার খাবি। এদিকে বাচ্চার বাবা স্ত্রী আর বাচ্চাকে নিয়ে খুব চিন্তিত, আর এদিকে আমাদের ধৈর্যের বাঁধ ভাঙছে। বলে দে সবকিছু। কে কে আছে তোর দলে? দলের সর্দার কে? বলে দে দীপালি, নাহলে সবার শাস্তি তুই একা পাবি। তুই ভেবে দেখ। আমি বাচ্চাকে নন্দগড়ে নিয়ে গেছিলাম, তারপর ওরা ওখান থেকে বাচ্চাকে নিয়ে গেল। সেটা কে? দিদি। কে দিদি? কে দিদি? বৈদেহীদি। বৈদেহীদি। তুই আর বৈদেহী একে অপরকে চিনিস? হ্যাঁ। বৈদেহী তোর থেকে বাচ্চা কবে নিয়েছে? তারিখ বল। তারিখ 25 না 26। বলবি তো? হ্যাঁ, 27 আগস্ট। 27 আগস্ট ছিল স্যার। 27 আগস্ট নন্দগড় থেকে বৈদেহীদি বাচ্চা নিয়ে গেছিল। সোনু, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভেতরে এসো। আমার সোনু, ঠিক করে খাবার দাবার খাওয়াস তো টাইম মতো? যা যা তুমি লিখে দিয়েছো না সবকিছু খাইয়েছি। চেক করে নাও, সবকিছু একদম টাকাটাক। এই নে, তুই বেরো। এই সোনুকেই কেন নিশানা করেছিল? তার মানে প্ল্যানটা ওই বাচ্চাটা হওয়ার আগেই করেছিল। ওই সব কিছু আমি জানি না স্যার। আমাকে তো বৈদেহীদি টাকা দিয়েছিল, আর দিদি আমার সিজার করার রাস্তাটাও বলে দিয়েছিল, তো আমি একটু ওনার সাহায্য করে দিয়েছিলাম। সোনুর মা গীতা এখন কোথায়? আমাকে বৈদেহীদি যা যা বলেছিল আমি তাই তাই করেছি। হ্যাঁ বলো। আমি দীপালি, ওই বৈদেহীদি পাঠিয়েছে আমাকে। আচ্ছা,
দিদি বলল কি সোনু বাবাকে পোলিও খাওয়াতে হবে, তাই জন্য সেন্টারে ডেকেছে। ওহ, কিন্তু আমি এখন কি করে যেতে পারবো? আমার শাশুড়ি তো একটু বাজারে গেছেন, তাই আমি একাই আছি বাড়িতে। এখন আমি তুমি যেভাবেই হোক না এখনই চলো, ওখানে অনেক লম্বা লাইন আছে। বৈদেহিদি তোমার জন্য জায়গা রেখে দিয়েছে, তার উপরে সরকারি সাহায্য, ওখানেও তো নাম লেখাতে হবে না। সেসব তো ঠিক আছে, কিন্তু আমার শাশুড়ি মা বাজারে গেছে, একটু আসতে দাও। গীতা দিদি চলো না, বৈদেহিদি খারাপ ভাববে। বৈদেহী বাইরে কোথাও অপেক্ষা করছিল, এগুলো আগে থেকে ঠিক করা, তাই না? কিন্তু স্যার বৈদেহী মেটার্নিটি হোমেই ছিল যখন মোটামুটি 11:30টার সময় গীতা বাড়ি থেকে বেরিয়েছিল। আমি স্টাফদের ক্রস চেক করেছিলাম। বৈদেহিদি অপেক্ষা করছিল না, উনি পাঠিয়েছিলেন আমাকে সোনু আর গীতাকে নিয়ে যাওয়ার জন্য। তুই কি করে জানলি গীতা বাড়িতে একা রয়েছে? ওই কিছুদিন ধরে ঘরের বাইরে নজর রাখছিলাম, ওই দিন একটা সুযোগ পেয়েছিলাম। তখন প্রথমে শ্বশুর ঘর থেকে বাইরে বেরোলো, তারপরে ওর বর, তারপর যখন ওর শাশুড়ি বেরোলেন, তারপর ওর দরজায় গিয়ে টকটক করছিলাম। ওদের অনুপস্থিতির সুযোগে তুই গীতা আর ওর বাচ্চাকে কোথায় নিয়ে গেলি? তুমি কি নাম বললে নিজের? দীপালি। দীপালি আর কত দূরে? ব্যাস 5 মিনিট দিদি, ওখানে যাব, ফর্ম ভরবো, 2 মিনিট লাগবে। তারপর ওখান থেকে তো 10 মিনিট দূরেই দিদি সেন্টার। তারপর সোনুকে পোলিও খাইয়ে দেবো, তারপর ডাইরেক্ট ঘরে দিদি। এসো। কবিতা হেগড়ে, বৈদেহীর প্রতিবেশী। ওই বস্তির শেষে ফাঁকা বাড়ি আছে, ওটা কবিতারই। বৈদেহিদি বলেছিল সোনু আর গীতাকে ওখানেই নিয়ে যাওয়ার জন্য। বৈদেহী ছিল ওখানে? না। গীতা এখন কোথায় বল? বৈদেহিদি বিকেলে এসেছিল, নিজের সারা সমস্ত কাজকর্ম সেরে। গীতা আর বিশালের ফ্যামিলি গীতা তার বাচ্চাকে পাগলের মতো খুঁজেছে, আর বৈদেহী ভালো করে জানতো। জানতো কি না? কে কি জানে, আমি কিছু জানি না ম্যাডাম। আমি তো সব সময় কবিতার বাড়িতেই ছিলাম। গীতা সোনুকে নেই, বুঝতে পারছি না কোথায় চলে গেছে। আমি ঠিক বুঝতে পারছি না যে ওর মাকে এটা বলে গেছে যে ও পোলিও খাওয়াতে নিয়ে যাচ্ছে। কিন্তু আজ তো বৃহস্পতিবার, আর পোলিওর ক্যাম্প তো বৃহস্পতিবারে না, শুধু রবিবারে হয়। একবারে অজ্ঞান হয়নি, দুবার করতে হয়েছে, এখনো ঘুমোচ্ছে। এ যেন না ওঠে, যদি এই উঠে পড়ে তো ঝামেলা হয়ে যাবে। কে আছে? আমি জানি না বৈদেহী দেবী, আমি কাউকে বলিনি যে আমরা এখানে আছি। আরে আরে দিদি, আপনি এখানে কবিতার বাড়িতে কি করছেন? আমি ওই, আপনি শুনেছেন বিশালদার বস্তির প্রায় সব লোক ওর বউ গীতাকে খুঁজছে। গীতা আর ওর বাচ্চা সোনুকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ। কবিতা কোথায়? কবিতা, কবিতা, আরে কবিতা শুয়ে আছে কেন? আরে আরে এটা তো গীতা, আরে এটা তো সোনু, গোটা গ্রামের লোক ওকে খুঁজছে। এখন যা হয়েছে হয়েছে, কিন্তু এর পরে যা হবে তার জন্য আপনাদের দুজনকে সঙ্গ দিতে হবে। সঙ্গ দিতে হবে মানে? আমাদের গীতাকে মেরে ফেলতে হবে। কি? না না, বারণ করলেও করতেই হবে। এখন এই একটাই রাস্তা পড়ে আছে আমাদের কাছে, একবার যখন জড়িয়েছো পুরোটাই জড়িয়ে পড়ো। তাহলে কাউকে কিচ্ছু বলবে না, নইলে
তোমরা গীতাকে ওই দিনই খুন করেছিলে? আমরা সবাই নয় স্যার, ওই বৈদেহীদি শুধু গলা টিপে মেরেছিল। যদি এর জ্ঞান এসে যায় তো বিশাল ঝামেলা করবে। ছটপট করলে কবিতা ওর পা টাইট করে বেঁধে দিও আর তুমি ওর হাত ধরে নিও। আপনারা কেন বুঝতে পারছেন না? আমি না হাত ধরেছি, পা ধরেছি, যা করেছে বৈদেহী দিদি করেছে। আপনি কেন? ম্যাডাম শুনুন না, আমি আর আমার ছেলে ওখানে গীতাকে খুঁজতে গিয়েছিলাম। আমাদের শুধু শুধু এতে বসানো হচ্ছে। গীতাকে মিথ্যে বলে বাড়ি থেকে নিয়ে গিয়ে সেদিনই ওকে খুন করা হয়। ওই দিনই ওই বাড়ির পিছনে গীতার লাশটাকে পুঁতে ফেলা হয়। স্যার আমি আর আপনাকে কি উত্তর দেব? প্রথম দিন থেকে আমি একই কথা বলে আসছি যে এই সবকিছুর পেছনে ওই বৈদেহীর হাত রয়েছে। বৈদেহী সমস্ত মিথ্যে কথা বলেছে আমার গীতাকে, কিন্তু আপনারা আমার কথা বিশ্বাসই করলেন না। সবাই মিলে মেরে ফেললেন তো আমার গীতাকে। আমি নিজে বৈদেহীর মুখ খোলাবো। আমার স্বরূপ। শান্ত হও বিশাল, শান্ত হও। আমরা মানছি বৈদেহীকে অনেক আগে ধরা উচিত ছিল, কিন্তু ওকে আমরা খুব তাড়াতাড়ি ধরবো, আর ওর সহযোগীদেরও। আর তোমার ছেলে সোনু যেখানেই থাকুক ওকে খুঁজে বের করে তোমার কাছে নিয়ে আসবো। আমার সোনুকে আমি জীবন্ত ফিরে পেতে চাই, ও যেন সুস্থ থাকে। আমি আপনার কাছে হাত জোড় করছি, ওকে খুঁজে বের করুন। ওরা আমার গীতাকে যেভাবে মেরে ফেলেছে আমার সোনুকে ওরা মেরে ফেলে। ওকে তাড়াতাড়ি খুঁজে বের করুন। যা যা সত্যি এক এক করে বলে ফেলাও, না হলে কিন্তু আমরা আমাদের পদ্ধতিতে সত্যিটা বার করব। কে দীপালি, আর কিছু বলবি? আমি তো যা যা জানি সবকিছু বলে দিয়েছি। এখন বৈদেহীদি কোথায়, সোনুর সাথে কি সম্পর্ক, আমি কিছুই জানি না। আমি তো আর কিছুই জানি না সাহেব। আমি আর আমার ছেলে তো আগেই সবকিছু বলে দিয়েছি সাহেব। আমাদের তো জোর করে এর মধ্যে সামিল করেছে। আমরা তো শুধু সাহেব ওই গীতা বৌদি আর ওর বাচ্চা সোনুকে খুঁজতে গেছিলাম। কবিতা হেগড়ে, এবার তুমি কি বলতে চাও? তুমি তো হঠাৎ করে পৌঁছাওনি ওখানে, তোমারই বাড়ি। ওটা তুমি বৈদেহীকে দিয়েছিলে খুনটা করার জন্য। বৈদেহী দিদি অনেক উপকার করেছে আমাকে সাহেব। উনি আমাদের ওই সেন্টারের ব্যাপারে বলেছেন আর টাকাও পাইয়ে দিয়েছেন। টাকার জন্য একটা জীবন শেষ করে ফেললে। একটা বাচ্চাকে তার মার থেকে, স্বামীর থেকে তার স্ত্রীকে আলাদা করে দিলি। বৈদেহী কোথায়? গীতা আর তার বাচ্চা সোনুকেই কেন টার্গেট করেছিল? কেন মারলো গীতাকে? সত্যি বলছি সাহেব, আমরা তো কেউ কিছু জানি না। উনি আমাদের কিচ্ছু বলেননি। স্যার এদের চামড়া খুব মোটা হয়, মার খাওয়ার আগে কিচ্ছু বলবে না। না সাহেব, না সাহেব, উনি এটা কেন করেছেন আমরা কিছু জানি না। আমি শুধু এতটুকু জানি সাহেব, ওই দিদিকে প্রত্যেক মাসে একটা লোক টাকা পাঠাতো সাহেব। দিদি আমাকেই পাঠাতেন সাহেব টাকা আনার জন্য। কে সেই লোকটা? একটা ট্যাক্সি ড্রাইভার সাহেব, জয়ন্ত চৌহান। এই নে রাখ। বিনা কোনো কাজ করে উনি টাকা পেতেন, আর তেমন কোনো কাজ না করিয়ে উনিও আমাকে টাকা দিতেন। প্রত্যেক মাসের 1 তারিখেই ওই একই জায়গায় দুপুর 3টের সময় জয়ন্ত চৌহান আমার সঙ্গে দেখা করত আর টাকা দিত। জয়ন্ত চৌহান নাম, ট্যাক্সি ড্রাইভার। নকুল গিয়ে প্রত্যেক মাসে ওকে টাকা দিত বৈদেহীকে দেওয়ার জন্য। নাম তো বললেন, ট্যাক্সি ড্রাইভারও বললেন, এবার খোঁজ পেয়ে যাবো স্যার। ওকে বাচ্চা কেনার জন্য টাকা দিত?
বৈদেহী কি এরকম ব্যবসা করতো? বৈদেহী বাচ্চা কাচ্চা এরকম কোনো ব্যবসা করতো না সাহেব। তাহলে কি করতো? হ্যাঁ, ভক্তি ভরে রোজ পুজো করতো? তোমরা প্রত্যেকে কিন্তু এখনো ওর হয়ে কথা বলে যাচ্ছ। তোমাদের মুখ দেখে বোঝা যাচ্ছে যে তোমাদের এতটুকু অনুশোচনা নেই। গীতাকে খুন করে পুঁতে ফেলেছ বলে এতটুকু অনুশোচনা হচ্ছে না তোমাদের যে সোনুর কি অবস্থা হবে। আর অভাবের কথা তো একদম বলবে না, কেননা তোমাদের মতো কোটি কোটি গরিব খালি পেটে ঘুমোয় তবু নিজের মনুষ্যত্ব বেঁচে না। মানসী স্যার, যতদিন না আমরা সোনুকে তার বাবার কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে পারছি, এই লকআপ থেকে যেন কেউ না বেরোয়। তুমি ফল খাওয়ার কথা কি করে ভুলতে পারো গীতা? চার্টে লেখা আছে তো, এটা আমাদের সন্তানের জন্য, আমি নিজে বুনেছি। আচ্ছা, কই দেখি একটু। আর এই নাও কিছু মেওয়া, গীতাকে রোজ 2 বার খাওয়াবে। আর এটা তোমার দায়িত্ব। আমাদের সন্তানের খেয়াল আমাদের খুব ভালো করে রাখতে হবে। বৈদেহী ক্ষমা করে দিন, প্রথমবার হয়েছে, আর কোনোদিন হবে না। তুমি গীতার সামনে বিড়ি খেলে কি করে? এই বিড়ি তোমার জন্য তো ক্ষতিকারকই, আমাদের সন্তানের জন্যও ক্ষতিকারক। আর আমরা কি চাই? যে আমাদের সন্তান সব থেকে সুস্থ বাচ্চা হোক। এটা আমাদের সন্তানের জন্য, আমাদের সন্তানের জন্যও ক্ষতিকারক যে আমাদের সন্তান সব থেকে সুস্থ বাচ্চা হোক। মা, আমার খুব ভালো মতো মনে আছে, গীতা নিজে বলেছিল যে ওই বৈদেহী অঙ্গনবাড়ির সেবিকা। হ্যাঁ হ্যাঁ বাবা, আমারও মনে আছে। পুলিশ এটা বলছিল যে বৈদেহী অনেক আগে থেকে আমাকে আর গীতাকে নিশানা বানিয়েছিল। যখন থেকে গীতা প্রেগনেন্ট ছিল না, তখন থেকে ও সোনুকে আমাদের বাচ্চা বলতো। আচ্ছা মা, ও কি সত্যি ওই বৈদেহী আমার সোনুকে ওকে সত্যি নিজের বাচ্চা ভাবতো? এই জন্য ও এটা করেছে? তোদের বাচ্চাকে ও নিজের ভেবে কি করে নিয়ে যেতে পারে? স্যার, আমি ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে তো তালা লাগানো। তো প্রতিবেশীদের জিজ্ঞেস করেছি স্যার। যবে থেকে জয়ন্তের বউ ওর 2 মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে, তবে থেকেই জয়ন্ত ঘরে তালা লাগিয়ে কোথায় যেন চলে গেছে। জয়ন্ত আর অনিতার ফোন নাম্বার, দুটো নাম্বারই চাই আমার। আর অনিতার বাপের বাড়ির অ্যাড্রেস 4445678841। নাম হলো জয়ন্ত চৌহান। আমার গত 1 বছরের ফোন রেকর্ড চাই জয়ন্তর। আর এটা মনে রাখবেন যে আমার কালকেই চাই। আপনারা অলরেডি 24 ঘন্টা লেট। স্যার, জয়ন্ত স্ত্রী অনিতার ফোন রিং হচ্ছে। হ্যালো, কে? অনিতা চৌহান। হ্যাঁ, বেলগাম থেকে সাব ইন্সপেক্টর কথা বলছি। আপনার স্বামী জয়ন্ত চৌহান কোথায়? ও তো বেলগামে আছে। কি হয়েছে সাহেব? ওর ফোন বন্ধ রেখেছে কেন? ফোন বন্ধ কোথায় সাহেব? আমার তো কাল রাতেই কথা হলো ওর সাথে। 8 দিন আগে বাচ্চাদের নিয়ে তুমি তোমার বাপের বাড়িতে এসেছো, সেদিন থেকে বাড়িতে তালা লাগানো। জয়ন্ত দিনের বেলা ট্যাক্সি চালায়, সেজন্য তালা বন্ধ হয়। তো রাতের বেলাও বাড়িতেই থাকে। তোমাকে সামনে এসে কথা বলতে হবে। বেলগামে কখন আসতে পারবে? কিন্তু কেন? কি হয়েছে কি সাহেব? জয়ন্ত কি করেছে? তুমি কি বৈদেহীকে চেনো? না। অদ্ভুত ব্যাপার, প্রত্যেক মাসে তোমার হাজবেন্ড বৈদেহীকে টাকা দেয়, আর তুমি জানো না বৈদেহীকে? টাকা পাঠাতো? আমি এই ব্যাপারে কিছু জানি না সাহেব। স্যার, দুটো মেয়ে আছে অনিতার জয়ন্তর। মেয়ে? তাহলে ওর ছেলে দরকার ছিল, বাচ্চা কিনতে চাইছিল। কিন্তু এটা কি করে সম্ভব যে এই কথাটা তার স্ত্রী জানবে না? স্যার, অনিতা এই মুহূর্তে বেরোচ্ছে ওখান থেকে। আমি আমাদের টিমকে বলেছি ওকে এসকর্ট করতে। জয়ন্তর ফোন রেকর্ড সন্ধ্যের আগেই আমরা পেয়ে যাব। এটা কি করে সম্ভব যে বৈদেহীর ফোন রেকর্ডে জয়ন্তর নম্বর থাকবে না? বৈদেহীর গত 6 মাসের ফোন রেকর্ড চেক করেছি, কিন্তু তাতে জয়ন্তর কোনো নাম্বার নেই। কিন্তু জয়ন্ত বৈদেহীকে কিন্তু প্রতি মাসে টাকা পাঠিয়েছে। এই লেট এন্টার জয়ন্ত কিন্তু এই কেসটাকে আরো কমপ্লিকেটেড করে দিচ্ছে। স্যার, লালু জয়ন্তর উপর টানা নজর রেখেছে। একবার জয়ন্তকে হাতে পেলে বৈদেহীর ব্যাপারে পুরো রহস্য খুলে যাবে। এই বৈদেহীর ক্যারেক্টারটা খুব কমপ্লেক্স। এর 2বার ডিভোর্স হয়েছে, কারণ সে মা হতে পারবে না। তবুও বাচ্চাদের সঙ্গে সবসময় জুড়ে থাকতো, নিজেকে বাচ্চা হওয়ার কাজে এক্সপার্ট করে তুলেছিল। ও গীতাকে খুব বুঝে শুনে নিজের টার্গেট করে, তাই জন্য মিথ্যে বলেছিল নিজে অঙ্গনওয়াড়ি কর্মী, যাতে আইডেন্টিটি লুকানো যায়। কিন্তু প্রশ্ন হলো, এসব করে ওর লাভটা কি হলো? হ্যাঁ লালু, বল। স্যার, 10 মিনিট হয়েছে, জয়ন্ত ঘরে ফিরেছে, ওর ফোনটাও চালু করেছে। আমি ব্ল্যাঙ্ক কল দিয়েছি। হ্যালো অনিতা। জয়ন্ত, কোথায় ছিলে তুমি? আমি কোথায় ছিলাম মানে? আমি কাজে ছিলাম, এখন ঘরে আছি। একদম মিথ্যে। গত 8 দিন থেকে তুমি বেলগামে একদমই নেই। জয়ন্ত কোথায় গেছিলে? আরে বৈদেহীটাই বা কে? জয়ন্ত, আমি জিজ্ঞেস করছি এই বৈদেহীটা কে, যাকে তুমি সব মাসে টাকা পাঠাও?
তোমাকে এসব কে বললো? পুলিশ খুঁজছে তোমাকে। জয়ন্ত চৌহান, বৈদেহী কোথায় আর বাচ্চাটা কোথায়? আপনারা আমার বাচ্চার ব্যাপারে জানতে চাইছেন কেন? তোর বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, আমার বাচ্চা। কিন্তু আপনারা আমার ব্যক্তিগত জীবনে কেন নাক গলাচ্ছেন? আরে এই বাচ্চাটা আমার, কিন্তু আমি জানি না এই মহিলাটি কে। কে এই মহিলা? এটা গীতা, এই বাচ্চাটার মা। একে খুন করা হয়েছে। কি আজে বাজে কথা বলছেন স্যার? এটা আমার বাচ্চা। তুই যদি বাচ্চাটাকে কিনে নিস তাহলে বাচ্চাটা তোর হয়ে গেল। বৈদেহী কোথায় এখন? দলে আর কে কে আছে? কি দলফল বলছেন স্যার? এটা আমার আর বৈদেহীর বাচ্চা। তুই বৈদেহীর স্বামী? আগে না, প্রেমিক। আর এই বাচ্চাটা আমাদের ভালোবাসার চিহ্ন। এই জন্য ওর আসার সাথে সাথেই আমি আমার বউ আর বাচ্চাদেরকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, যাতে বৈদেহীর সাথে নতুন সংসার করতে পারি। একটা যুবতী মেয়েকে মেরে তার বাচ্চাকে তার থেকে আলাদা করে তুই নতুন জীবন শুরু করে দিলি। এসব কি বলছেন স্যার? সত্যি বল জয়ন্ত, গীতার খুনের ব্যাপারে তোর কতটা হাত আছে? স্যার আমি কোনো গীতা টিতাকে জানি না স্যার। আমি শুধু এইটুকু জানি বৈদেহী আমার ভালোবাসা আর এই বাচ্চাটা আমাদের দুজনের স্যার। আর স্যার এটা কোনো সোনু নয় স্যার, ওর নাম কার্তিক, কার্তিক জয়ন্ত চৌহান। আমাদের বাড়ি জবলি গ্রামে, ওডিপির পাশে। আর বৈদেহী এখনো ওখানে আছে। কিন্তু স্যার এটা আমার বাচ্চা, আমার নিজের রক্ত। বৈদেহী একে জন্ম দিয়েছে। বৈদেহী কবে থেকে গর্ভবতী ছিল আর কবে বাচ্চাটা জন্মায়? কোথায়? 21শে জুলাই কার্তিকের জন্ম হয়েছিল, ঠিক সেই ক্লিনিকে যেখানে বৈদেহী কাজ করত। শুনলে তুমি? তুমি আমাদের বাচ্চার গলা শুনলে? হ্যাঁ বৈদেহী, তুমি আমাদের বাচ্চাকে দেখতে আসবে তো? আরে বৈদেহী, আমি তো মরে যাচ্ছি তোমাকে আর বাচ্চাকে একসাথে দেখার জন্য। কিন্তু একটু সময় দাও না, একবার অনিতা আর বাচ্চাদের বাপের বাড়ি পাঠিয়ে দিই। তোমার একবার দেখা উচিত আমাদের বাচ্চাকে, খুবই মিষ্টি। আমি তো চোখই ফেরাতে পারছি না। আমি তোমায় ছবি পাঠাই? হ্যাঁ পাঠাও না। কার্তিক নামটা ঠিক হবে না? কার্তিক জয়ন্ত চৌহান। এই ছবিটা পাঠিয়েছিল বৈদেহী ডেলিভারির পরে। 21শে জুলাই বৈদেহী নয়, গীতা এই বাচ্চাটার জন্ম দিয়েছিল। আর বাচ্চাটার নাম কার্তিক নয়, সোনু। স্যার আমি মানছি যে আমি আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, কিন্তু স্যার গত কয়েক মাস ধরে আমি পাগলের মতো ডবল শিফটে কাজ করে চলেছি, যাতে আমার দুটো পরিবারকে আমি ভালো করে চালাতে পারি। স্যার এটা সত্যি যে আমি বৈদেহীকে পয়সা পাঠাতাম, কিন্তু সেটা বাচ্চা কেনার জন্য নয়, আমাদের এই নতুন সন্তানকে যাতে ভালো করে দেখাশোনা করতে পারে সেই জন্য। স্যার আমি সত্যি বলছি, স্যার বৈদেহী গর্ভবতী ছিল। কি 2 মাস হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু আমরা সবসময় সাবধান ছিলাম। কোনো সাবধানেই পুরোপুরি হয় না জয়ন্ত। একটা কাজ করো, এটাকে নষ্ট করে দাও। আমার চাই না এই বাচ্চা কাচ্চা। কি? কিন্তু কিন্তু আমার তো চাই। দেখো, এই সম্পর্কের শুরুতে আমি তোমাকে পরিষ্কার বলেছিলাম না যে আমি আমার বউ বাচ্চাকে ছাড়তে পারবো না, তোমার সঙ্গে সংসার পাততে পারবো না। আরে আমি তো কিছু ভেবে চিন্তে করিনি, হয়ে গেছে। এতে না তোমার দোষ আছে না আমার। কিন্তু এই বাচ্চাটাকে এই পৃথিবীতে আনা না সবথেকে বড় ভুল হবে। তুমি কেন বুঝতে পারছো না যে এই পৃথিবীতে আমি আমার মেয়েদের সবচেয়ে বেশি ভালোবাসি? স্ত্রী আর মেয়েদেরকে আমি ছাড়তে পারবো না। আমাদের সম্পর্ক এই জন্যই এগিয়েছিল যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের মধ্যে কোনো বন্ধন থাকবে না। আমার পেটের এই সন্তানের সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই। সম্পর্ক তো তৈরি হয়ে গেছে জয়ন্ত, আমি এই বাচ্চা চাই। এটা ঠিক নয় বৈদেহী। তুমি আমার সাথে সম্পর্ক না রাখতে চাইলে রেখো না। আমি শুধু এটাই দেখতে চাই যে যে তুমি নিজের মেয়েদেরই বাবা হয়ে থাকবে, আর এর জন্য কেউ না। তুমি না এটা আমার উপর চাপিয়ে দিচ্ছ। তুমি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ। আমি সেসব কিছু জানি না। আমার শরীরকে কি তুমি শুধু মজা করার জিনিস পেয়েছো? কিন্তু এই শরীর এখন মা হতে চায়। আমি মনে প্রাণে মা হতে চাই, আর আমি মা হয়েই ছাড়বো। তোমায় আমাদের সন্তানের বাবা হতেই হবে। স্যার আমার জন্য এটা সহজ ছিল না। আমার 2 মেয়ে দিব্যি খেয়ে বলছি স্যার, আমি বৈদেহীর কাছ থেকে এই বাচ্চাটা চাইনি। কিন্তু স্যার ও কোনো কথা শুনতে চাইলো না, একই জেদ করে গেল। আর এখন
আর স্যার আপনি এখন বলছেন এই কার্তিক অন্য কারোর সোনু? আপনি আপনি বলছিলেন স্যার যে ও কবে থেকে গর্ভবতী ছিল? এই দেখুন স্যার, এইটাও দেখুন স্যার, এইটা। ট্রিপল 4810821 বৈদেহীর এটাই নাম্বার। তোর কাছে এটাই আছে? আগে না স্যার, 444763889। বৈদেহী যখন তোর কার্তিকের জন্ম দেয় তখন তুই ওর সঙ্গে ছিলিস না কেন? স্যার বৈদেহী তো চাইনি, আসলে যেই ওর 3 মাস পূর্ণ হলো ও বলল যে আমরা তখনই দেখা করব যখন বাচ্চা পৃথিবীতে আসবে। যদি কেউ দেখে টেকে নেয়, বিশেষ করে অনিতা, তাহলে ঝামেলা হবে। আমিও বলে দিলাম ঠিক আছে, কারণ আমিও আমার বাচ্চাদের চিন্তায় ছিলাম স্যার। আর আমিও এটা চাই না যে আমার সাজানো সংসার তছনছ হয়ে যাক। কি বৈদেহী কখনো গর্ভবতী ছিল না? না, আর এই কথাটা আমি প্রমাণের সঙ্গে বলতে পারি। তুই কি জানিস যে বৈদেহীর বাকি দুটো বিয়ে কেন ভেঙেছে? বিয়ে বৈদেহীর মারগাঁওয়ে। আর দুটো বিয়ে ভাঙারই কারণটা জানিস কি? সন্তানের জন্ম দিতেও অক্ষম। আমি তো এগুলো জানতামই না। ওর সাথে তোর আলাপ কোথায়? পরিচয় হলো কি করে? 2-4 বার আমার ট্যাক্সি নিয়েছিল ক্লিনিকে যাবে বলে, ওখান থেকেই জানাশোনা হয়। আর তারপর প্রেম। বৈদেহীর প্রতিবেশীরা গীতার মার্ডারে যুক্ত ছিল, কিন্তু ওরা কেউ তোর নাম নিল না কেন? কারণটা কি? কারণ আমি কখনো ওর বাড়িতে যাইনি, আর ইচ্ছে করেই যাইনি। কারণ আমি চাইতাম না যে 5 জন আমাদের সম্পর্ক নিয়ে কিছু বলুক। তাহলে তোদের সম্পর্ক এত গভীর হলো কি করে? হাইওয়ের পাশ দিয়ে ওই 2-4টে লজ আছে না, ওখানে। এটা শুধু আমারই বাচ্চা, আমার ছেলেও, আমার কার্তিক। এটা বৈদেহী বা থাম, খেলা শেষ। দীপালি, শারদা, কবিতা আর নকুল সবাই আমাদের হেফাজতে। আর জয়ন্ত? আমার ওদের সাথে কোনো সম্পর্ক নেই। আমার ছেলে আমার কাছেই থাকবে, এর ওপর শুধু আমার অধিকার। ভুল, ওর ওপর শুধু বিশাল আর গীতার অধিকার, যেটা তুই ছিনিয়ে নিয়েছিস। আর গীতাকে তো মেরেই ফেলেছিস। প্রথমে বাচ্চাটাকে আমাদের হাতে দিয়ে দাও, ওর কোনো ক্ষতি করার চেষ্টাও করবে না। বাচ্চাটাকে নাও। কেন বৈদেহী, তুমি গীতাকেই বা তোমার স্বীকার করলে কেন? করলে কিভাবে? মিউনিসিপ্যালিটি হসপিটালে আমি দেখেছিলাম গীতাকে, ওর পিছু নিয়ে আমি বাজারে ওর সাথে আলাপ করি, বন্ধুত্ব করি। আমি নিজে কখনো গর্ভবতী হতে পারবো না, কিন্তু আমি অন্য মহিলাদের শুধু চেহারা দেখেই বুঝতে পারি যে সে গর্ভবতী কিনা। আমি এক নজরেই বুঝে গেছিলাম যে গীতা গর্ভবতী, আর ওর 3 মাস চলছে। আর এটা তোমার মিথ্যে গর্ভবতী হওয়ার প্ল্যানিং এর জন্য একদম ঠিকঠাক ছিল, যাতে তুমি গীতার বাচ্চা চুরি করে জয়ন্তকে বোকা বানাতে পারো, প্রতারণা করতে পারো। আমি জয়ন্তকে হারাতে চাইছিলাম না, আমারও নিজের জীবন চাই, একজন সঙ্গী চাই, আমারও সংসার চাই। আর আমি তো কোনো আকাশের তারা চাইনি, আমি ওই জীবনের ভাগ তো চাইনি না জয়ন্ত। আমি এটা তো বলছি না যে তুমি অনিতাকে ছেড়ে দাও, সাক্ষী আর পূজাকে ছেড়ে দাও। আমরা এই ঘরে ঢোকার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম না যে আমাদের যে সম্পর্ক সেটা এই 4 দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ। আমরা শুধু একে অন্যের শারীরিক চাহিদাটুকুই মেটাবো, আর ব্যাস ওইটুকুই করব। আর যদি তুমি এর থেকে বেশি কিছু ভাবো তাহলে ভেবো না। যদি ভাবতেই হয় তাহলে দ্বিতীয়বার এই ঘরে আমি আসবো না। তুমি এই একটাই কথা বারবার বলো জয়ন্ত, শারীরিক শারীরিক শারীরিক। এটা শুধু তোমার মুখেই থাকে, কিন্তু তোমার চোখে আমার জন্য ভালোবাসাটাই দেখা যায় জয়ন্ত। আমরা যখনই এখানে আসি, দেখো, রাজি হও না? তোমার চোখে স্বপ্ন আছে, তুমি ওটাই দেখতে পারো যেটা তুমি দেখতে চাও। আমি তোমাকে বিয়ে টিয়ে করতে পারবো না, আমার একটা পরিবার আছে আর সেটা ওই রকমই থাকবে। আর অনিতা যদি আমাদের ব্যাপারে ঘুণাক্ষরেও জানতে পারে না, তাহলে ও আমার 2 মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাবে চিরকালের জন্য, আর সেটা আমার মৃত্যু হবে। আরে পূজা আর সাক্ষী আমার সবকিছু। আর আমার জীবনের কি? আমি আনন্দের জীবন কাটাতে পারি না? আমার 2 জন স্বামী আমায় ছেড়ে দিয়েছিল কারণ আমার বাচ্চা হবে না বলে। আর এই জয়ন্ত আমায় বিয়েই করছিল না কারণ ও নিজের মেয়েদেরকে ভালোবাসে। কেউ আমার ব্যাপারে ভাবে না, ভালোবাসা তো দূর,
এই তিনজন পুরুষই আমার শরীরকে শুধু ব্যবহার করেছে। আর তাই জন্য তুই গীতাকে ব্যবহার করলি। আমার নিজের জীবনও তো চাই, সবারই থাকে, আমারও দরকার ছিল। আমার আশেপাশে সব সময় বাচ্চারাই থাকে, ওরা আমার শূন্য জীবনে একটু রং নিয়ে আসতো, কিন্তু যথেষ্ট ছিল না আমার জন্য। কিন্তু আমি সেটা চেয়েছিলাম যা আমার নিজের কখনোই হতো না, নিজের সাজানো একটা পরিবার। আমি বাচ্চা চেয়েছিলাম, নিজের জীবন সুন্দর করার জন্য। আমি গীতাকে প্রথম নজরেই বেছে নিই, ঠিক করে নিই এইটাই সেই শরীর হবে যার মাধ্যমে আমার নিজের সন্তান হবে। আমি যখনই ওর পেটটা ছুঁতাম মনে হতো লাথিটা আমার পেটেই মারছে। আমি শুধু একজন মহিলার শরীর হয়ে বিরক্ত হয়ে গেছিলাম। আমি স্ত্রী হতে চেয়েছিলাম, মা হতে চেয়েছি। যেটা গীতা ছিল, বিশালের স্ত্রী সোনুর মা। এটা তোমার ভ্রম যে সোনু তোমার বাচ্চা। কোনো ভ্রম নয়, এটাই সত্যি। যখন গীতা প্রেগনেন্ট হলো আমি সব সময় ওর সঙ্গে ছিলাম। আমি ওর সব কষ্ট অনুভব করেছি আর দূরও করেছি। আমি ওর এমন ভাবে দেখাশোনা করেছি যেমন নিজের করতাম। আর এতে কোনো সন্দেহই নেই, যেভাবে গীতা নিজের সন্তানকে সামলাতো তার থেকে অনেক ভালো করে আমি সামলাবো আমার বাচ্চাকে। সোনু কোনোদিন কার্তিক হতে পারবে না, আর তুইও গীতা হতে পারবি না। আর যে মেয়ে কোনো বাচ্চাকে পাওয়ার জন্য তার মাকে খুন করতে পারে, সে কোনোদিন ভালো মা হতে পারে? জয়ন্ত কি তোমার বাকি সঙ্গীদের মতো এতে সামিল ছিল? জয়ন্ত কিছু জানতোই না, কিন্তু আমি এইসব যাই করেছি ওকে পাওয়ার জন্যই করেছি। অনিতা, অনিতা, একবার আমার কথাটা তো শোনো। হ্যাঁ, আমি জানি যে তোমার সাথে আমি বিশ্বাসঘাতকতা করেছি, কিন্তু অনিতা, আমি কোনোদিনও তোমায় ছেড়ে যেতাম না। আমি তোমাকে আর বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসি। ওই কালা, ওই শোন রে, আরে ওই। নিউ লাইফ ফার্টিলিটি ক্লিনিক অ্যান্ড আইভিএফ সেন্টারের বৈদেহীর এই ভয়ঙ্কর কাজের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছিল না। শারীরিক কারণে মা না হতে পারা বা বাবা না হতে পারা এটা কোনো দোষের নয়, আর এটা কোনো অপরাধও নয়। তবে হ্যাঁ, আমাদের সমাজে এই ঘায়ে অবশ্যই নুন ছেটায়। কখনো সবার সামনে, কখনো বা আড়ালে সমাজে নিন্দে হয়। কেননা প্রায়ই সমাজ অবুঝের মতো কঠোর হয়ে পড়ে। কেননা সমাজের কিছু লোকের কাজই হলো এইভাবে নিন্দে করা। সেগুলোকে মনের মধ্যে রেখে অযথা কষ্ট পাওয়ার মানেটাই বা কি? এই পরিস্থিতিতে আমাদের শুধু নিজের কথা ভাবতে হবে। এটা বড় নয় যে লোকেরা আমার সম্পর্কে কি ভাবছে। রয়ে গেল সন্তানের আকাঙ্ক্ষার কথা। মেডিকেল সায়েন্স অনেক দূর এগিয়ে গেছে, এক্ষেত্রে অ্যাডাপ্টও তো করা যেতে পারে। কিন্তু অন্যায় কখনোই বিকল্প হতে পারে না। বাচ্চা পাওয়ার জন্য যে কোনো অন্যায় পথ কখনো সুখ আনতে পারে না। আর এই ধরনের শিশু যে কোনো সম্পর্কের মধ্যে সঠিকভাবে বন্ধন হতে পারে না। অন্যায় শুধু কষ্টের জন্ম দেয়। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.